গল্প। সিনিয়র চাচাতো বোন যখন বউ। আম্মু খোদার দোহাই লাগে, আমি বিয়ে করবো না। আম্মু, বাবা দেখ, এটা তোর আব্বুর ডিসিশন, এখানে আমি কিছু করতে পারবো না। আমি এখনো অনেক ছোট। আম্মু, আমি যাচ্ছি। আম্মু, আমাকে এত ছোটবেলায় বিয়ে করাই দিলে আমি মইরা যামু। এমন সময় কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। আমি, ওই কোন শালারে আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে? কেউ একজন আগে চোখটা তো খোল। আমি চোখ খুলতেই আমি বিছানায়। তার মানে কি? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, যাক বাবা, বেঁচে গেছি। অন্ততপক্ষে বিয়েটা তো আর করা লাগবে না। বিছানা থেকে উঠতে যাব, কি ব্যাপার, আমার কাপড় চোপড় ভেজা কেন? ওই রিয়ানি, তুই আজকেও আমাকে পানি মারছস? রিয়া, তোকে আদর করবো নাকি? ঘুম। সেই কখন থেকে ডাকতেছি, বারবার ঘুমের ঘোরে থেকেই বলছিস আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আমি তাই বলে পানি মারবি? রিয়া, পানি মারছি, বেশ করছি, তারপর বালতিতে বাকি যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও মেরে দিয়েই খেচ্ছা দৌড়। উফেই মেয়ের জ্বালায় আর পাই না। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। হেলো জনগণ, আসেন, পরিচিত হয়ে নেই, আমি সাই। ডাকনাম সাদ। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করছিলাম ও হচ্ছে আমার একমাত্র চাচাতো বোন। আর আমরা দুজনেই ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যদিও রিয়া আমার 1 বছরের সিনিয়র, কিন্তু আমাদের এলাকায় সবাই আমাদেরকে যমজ ভাই বোন বলেই সম্বোধন করে। আর এতক্ষণ যে আমাদের ঝগড়াটা উপভোগ করলেন, এটা আমাদের রোজকার ঘটনা মাত্র। আসলে ওই পেতনিটা আমাকে রোজ সকালে পানি মারবেই। আরে রিয়াকে আমি পেতনি বললাম বলে আপনারা আবার ওরে পেতনি ভাইবেন না। সত্যি বলতে রিয়া কিন্তু অনেক সুন্দরী। তার রূপের প্রশংসা করা শুরু করলে গল্প আর শেষ হবে না। তাই আর বাংলা সিনেমার মতো গল্পের নায়িকার এত প্রশংসা করব না। যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। রিয়া, গলা ফাটাইয়া, কিরে পুটলা, তোর হইছে? আমি রেডি হয়ে রিয়ার কাছে গিয়ে মাথায় একটা গুথা মায়েরা, ওই তোকে কতবার বলছি তুই আমাকে পুটলা বলবি না। রিয়া, তুই বললেও আমি তোকে পুটলা বলেই ডাকবো। আমি নিজে তো দেখতে একেবারে কার্টুনের মতো। রিয়া, কি তুই আমারে কার্টুন কইলি? আমি এক্ষুনি ছোট আম্মুর, মানে আমার আম্মু কাছে বিচার দিব। আমি তা জানা মানা করছে কে? কথাটা বলার সাথে সাথেই রিয়া বিদ্যুৎ গতিতে আম্মুর কাছে যেতে লাগলো। এই রে কাম সারছে, এখন আম্মুর কাছে বিচার দিলে তো আমার পকেট খরচের টাকা দেওয়া বন্ধ করে দেবে। আমি ফুট কইরা মুন্ডারে একেবারে নরম কইরা রিয়ানিরে কইলাম, রিয়া। রিয়া মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে গিয়ে, শোন, আজকে আর তোর এসব মিষ্টি কথায় আমি গলে যাচ্ছি না। তুই সবসময় আমার সাথে এমন করিস, পরে ছোট আম্মুর কাছে বিচার দেওয়ার কথা বললেই তুই আবার ঢং শুরু করিস। আজকে আমি ছোট আম্মুর কাছে বিচার দেবই। আমি, এই শোন না, কলেজের দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। রিয়া, না, প্রয়োজনে আজকে কলেজে যাব না, তারপরও তোকে আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর হুহু ঠেলাঠেলির পর রিয়ানি আম্মুর কাছে বিচার দেওয়ার চেষ্টা স্থগিত করলো। দুঃখের কথা কি আর কোমরে ভাই, আসলে সত্যি কথা বলতে এই বাড়িতে আমার কোনো দামি নাই। আমি কিছু করলেই আমার হাত খরচের টাকা দেওয়া বন্ধ, আর রিয়ানি যা কিছুই করুক তার কোনো বিচার নেই। যাউকা সেসব কথা। তারপর রিয়াকে নিয়ে কলেজে পৌঁছালাম। লাঞ্চের সময় রিয়া ওর বান্ধবীদের সাথে চলে গেল, আর আমিও হারামিগুলার সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। রুবেল, কিরে, তোকে আজকে এমন শুকনা শুকনা লাগছে কেন? আমি, আর বলিস না রে ভাই, এই রিয়ানির জ্বালায় তোর এই ভদ্র আর ইনোসেন্ট বন্ধুটা একেবারে শেষ। কথাটা বলার সাথে সাথেই সব হারামিগুলা হাসতে হাসতে একেবারে মঙ্গল গ্রহে যাওয়ার অবস্থা। আমি এক বালতি রাগ মাথায় লইয়া, ওই তোরা আমার এই দুর্দশা দেখে মজা নিচ্ছিস? রিমাহারে, দাঁড়া দাঁড়া, আরেকটু হেসে নেই তো, তুই ভদ্র আর ইনোসেন্ট শালা হারামি, রিয়া তো তোকে সহ্য করে, আমি ওর জায়গায় থাকলে তোরে প্রতিদিন নিয়ম করে গালাইতাম। আমি, হহ ভাব লয়, দেখিস তোর জামাই তোরে রোজ গালাইবে।
রিমা, হেই শোন, আমার জামাই আমারে খেলাইবে না, শুধু ভালোবাসবে। আর তোর কপালে তো বেয়াই নাই। আমি ওই বেশি বাকনামি করলে তর শুরু বইনে লইয়া ভাগা দিমু। রিমা, হে, আমার বইনেরে তোর কাছে বিয়া দিমু না। ইকবাল, এই তোরা থামবি। সোহাগ, আরে বেটা থামাইলি কেন? ফ্রিতে তামিল মুভির কাহিনী উপভোগ করতেছিলাম, ভালোই তো লাগতেছিল। আমি শালা হারামি, দাঁড়া, তোরে তামিল মুভির কাহিনী উপভোগ করাইতেছি। কথাটা কয়াই। ডিসুম ডিসুম অয় ডিসুম। সোহাইগা ওয়া ওয়া ওয়া। রুবেল, আচ্ছা ভাই, অনেক কাহিনী হইছে, চল এবার কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা সবাই উঠে লাঞ্চ করতে যাব, এমন সময় পিছন থেকে কেউ একজন আমার শার্টের কলার ধরে টান মারল। আমি ওই কোন সালারে পিছনে তাকাতেই, রিয়া তুই? রিয়া, হুম, চল ফুচকা খাবো। আমি না, আমি যাবো না, তুই ঝাল বেশি খাস। রিয়া, চল বলতেছি। তারপর আমারে টাইন্না টুইন্না ফুচকাওয়ালা কাছে নিয়ে গেল। মামা ঝাল দিয়া 2 প্লেট ফুচকা দেন। আমি ফট কইরাই ফুচকাওয়ালাকে চোখে একটা ইশারা মারলাম আর কইলাম আমার প্লেটে যেন ঝাল না দেয়। আর রিয়ানের প্লেটে ইচ্ছা মতো ঝাল দেয়, ব্যাস কাম হইয়া গেল। বাকিটা ইতিহাস। তারপর কলেজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে আড্ডাখানায় চলে গেলাম। রুবেল, কিরে চা খাবি? আমি, হুম, এই যে পাঠক সাহেবরা, আমরা এখন চা খাচ্ছি। আপনারা কি খাবেন? ঢেলে দেই দেই একটু। তারপর চা শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রাতের খাবার শেষ করে আমার রুমে এসে স্টাডি করতেছি, এমন সময় টুন 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 টুনাটুন। এই রে, রিয়ানি কল মারছে। আমি রিসিভ করে, কিরে এত রাতে কল দিছিস কেন? রিয়া, তুই একটু বাইরে আয়। আমি, এই তোর মাথা খারাপ হইছে, এখন রাত 12:30 বাজে, আমি আসতে পারবো না। রিয়া, প্লিজ তাড়াতাড়ি আয়, খুব আর্জেন্ট। আমি, আচ্ছা আসতেছি। রিয়ার কাছে গিয়ে, হুম, বল কি জন্য ডাকছিস? রিয়া আমার হাতে ধরে টানতে টানতে, চল। আমি, আরে কই যাব? রিয়া, সাদেকদের বাড়ির আম গাছটা দেখছিস, এতগুলা আম ধরছে, চল চুরি করমু। আমি, কি এত রাতে আম চুরি করবি? হায় আল্লাহ, আমারে উঠাই নিয়ে যাও। রিয়া, হারে বেটা, এটা তো চুরি করার পারফেক্ট টাইম, চল। রিয়া, সাদেকদের আম গাছের নিচে গিয়ে পরিবেশটা কত সুন্দর না? কোনো হইচই আছে? আমি, তাহেরির ডায়লগ রাখ। সাদিককার মাঠের পাইলে না, চিল্লায়া মার্কেট ফাওয়ায়া লাইব। রিয়া, হারে বেটা, টের পাবে না, তুই নিচে চুপ মেরে দাঁড়িয়ে থাক, আমি বেগ নিয়ে গাছে উঠতেছি। আমি, হুম, সাবধানে। 10 মিনিট পর। আমি, রিয়া তাড়াতাড়ি গাছ থেকে নাম, সাদিককার আম্মু টের পেয়ে গেছে। মুহূর্তের মধ্যেই রিয়া গাছ থেকে নেমে আমার হাতে ধরেই সেই লেভেলের দৌড়। তারপর আমার রুমের পিছন দিকে দিয়ে আমি আমার রুমে প্রবেশ করে রিয়ানিরে একটা হেঁচকা টান দিয়ে ওই জানালা দিয়ে আমার রুমে প্রবেশ করালাম। কিন্তু দুর্ভাগ্যবশত রিয়া তার শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমাকে নিয়ে বিছায় একেবারে আমার উপরে পড়ে গেল। তারপর তামিল সিনেমার নায়ক নায়িকাদের মতো দুজন দুজনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রিয়া আস্তে আস্তে আমার মুখের একেবারে কাছে চলে আসছে। এতটাই কাছে যে আমি ওর প্রতিটা নিঃশ্বাস অব্দি অনুভব করতে পারছি। তারপর রিয়া তার নিজের ঠোঁট জোড়া আমার ঠোঁটের ছোঁয়া পেতে যাবে, এমন সময় আমি রিয়াকে এক ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে বললাম, রিয়া, কি করছিস? মুহূর্তের মধ্যেই পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করলো। রিয়া খাটের এক পাশে চুপচাপ হয়ে বসে আছে আর আমি এক পাশে। দুজনের মধ্যেই কঠোর এক নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর রিয়া নীরবতা ভেঙে বলল, আমি যাচ্ছি, বলেই আমার কথার কোনো উত্তরের উপেক্ষা না করে রুমের দরজা খুলে রিয়া তার নিজের রুমে পদার্পণ করলো। আমি বিছায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম রিয়া আমার সাথে এমনটা কেন করতে চাইলো। আমি তো কোনোদিনই ওকে এমন চোখে দেখি নাই। তাহলে রিয়া কি আমাকে ভালোবাসে? না না, তা কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি তা আর খেয়াল নেই।
সকালে রিয়া ডাকে ঘুম ভাঙল। আমি আজব। তুই আজকেও আমাকে পানি মারছিস? দেখছেননি কারবারটা, রাতে যে এত বড় একটা কাহিনী ঘটে গেছে তার কোনো প্রভাবই তার মধ্যে উল্লেখ নাই। রিয়া তো কি করবো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হোক, কলেজে দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলেই ডিং ডিং করে আমার রুম ত্যাগ করলো। তারপর ফ্রেশ হয়ে প্রতিদিনের মতোই কলেজে চলে গেলাম। লাঞ্চের সময় হারামিগুলার সাথে বসে আড্ডা দিচ্ছি। রিমা, কিরে সাদ, তুই আজকে এত চুপচাপ কেন? আমি না, এমনি। এমন সময় রিয়া এসে, কিরে তোদের সবার কি খবর? হারামিগুলা, ভালো তোর? রিয়া, ফাটাফাটি। রিমা, বাবা আজকে এত খুশি কেন? রিয়া, তোরা কিছু জানিস না। সবাই এক বস্তা আগ্রহ লইয়া রিয়ারে জিজ্ঞেস করলাম। কই না তো কি? রিয়া, হারে আগামী সপ্তাহে আমাদের কলেজ থেকে পিকনিকে যাচ্ছে। সবাই বদনার বদনা খুশি লইয়া কি? রিয়া, সাত কলেজ ছুটি দিয়ে দিছে, চল বাসায় যাব। তারপর হারামিগুলার কাছ থেকে বিদায় নিয়ে রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে আমার রুমে বসে স্টাডি করছি, এমন সময় রিয়া আমার রুমে প্রবেশ করলো। আমি, কিরে তুই এত রাতে আমার রুমে? রিয়া আমার বিছানায় বসে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে একেবারে গুলুগুলু হয়ে, এই অঙ্কটা বুঝায় দে না। আমি, কিরে আমি স্বপ্ন দেখতেছি না তো? হাতে একটা চিমটি কেটে, না না আমি তো ঠিকই দেখছি। গলা ফাটাইয়া, আম্মু গো, আমার রুমে ভূত ঢুকছে। সাথে সাথেই রিয়া আমার মুখ চেপে ধরে, ওই শালা, আমি ভূত না, আমি রিয়া। পরক্ষণেই আম্মু এসে, কিরে ভূত কই? এটা তো আমাদের রিয়া। রিয়া মা, তুই কি ওকে ভয় দেখাইছিস? রিয়া কান্নাজৃত কণ্ঠে, না ছোট আম্মু, আমি একটা অঙ্ক বুঝতেছি না, তাই আপনার ছেলের কাছে আসছিলাম অঙ্কটা বোঝার জন্য। কিন্তু আপনার ছেলে, কথাটা বলেই ছোট বাচ্চাদের মতো দুহাত দিয়ে চোখ কচলাতে কচলাতে, ওয়া ওয়া ওয়া। আম্মু রিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে, অলে বাবুলে, কাঁদে না কাঁদে না। এই হারামজাদা রিয়াকে অঙ্কটা বুঝায় দে। আমি না আম্মু, এটা রিয়া না, ভূত। আম্মুস দেব একটা কানের গুড়ায়। ওটা রিয়াই, ভূত হলে ওকে ছোঁয়া যেত না। কথাটা বলেই আম্মু আমার রুম ত্যাগ করলো। রিয়া, কি ব্যাপার ছোট আম্মু কি বললো সেটা কানে যায় নাই? তাড়াতাড়ি আমার অঙ্কটা বুঝায় দে। আমি অঙ্ক বুঝাই দিব, সমস্যা নাই, কিন্তু একটা বিষয়ে কিছুতেই আমার মাথায় ঢুকছে না। তোকে বড় আম্মু, রিয়ার আম্মু, এত বকাঝকা করেও একবার পড়ার টেবিলে বসাতে পারে না। আর সেই তুই কিনা নিজের ইচ্ছাতে আমার কাছে আসছিস অঙ্ক বুঝতে। রিয়া, আসছি, আর এখন থেকে রুজি আসবো। আমি আফা গো, আন্নের দোহাই লাগে, আন্নে আরে আর জ্বালায় না। ওয়া ওয়া। রিয়া, হয় নেকামো ছাড়বি নাকি? ছোট আম্মুকে ডাকবো? আমি, না না, তোর যখন মনে চায় তখনই আসবি। রিয়া, গুড বয়। তারপর রিয়াকে অঙ্ক বোঝাতে লাগলাম। কিন্তু রিয়া খাতায় মনোযোগ না দিয়ে এক দৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। আমি, ওই তুই অঙ্ক রেখে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছিস কেন? রিয়া, হে, আমার ঠেকা পড়ছে। আমি, ওই একদম চালাকি করবি না। রিয়া, আমি কোনো চালাকি করতেছি না, চুপচাপ অঙ্কটা বুঝায় দে। আমি, অঙ্ক বুঝানো শেষ, যা আমার রুম থেকে ভাগ। রিয়া, কেন রে, তোর রুম থেকে ভাগবো কেন? আমার একেবারে কাছে এসে ফিসফিস করে। কিরে, গার্লফ্রেন্ড আছে নাকি, কথা বলবি? আমি দেবো একটা কানের নিচে, যা ভাগ, আমি এখন ঘুমাবো। রিয়া, যাচ্ছি যাচ্ছি, এত জেদ দেখাতে হবে না। উফেই মেয়ের জ্বালায় আর পারছি না। যেভাবেই হোক এর একটা বিহিত করতেই হবে। যাই, ঘুমিয়ে পড়ি, গুড নাইট। পরের দিন বিকেলের দিকে হারামিগুলার সাথে আড্ডা দিচ্ছি। রুবেল, কিরে বেটা, তা পিকনিকে গিয়ে তো আমরা যে যার গফ নিয়ে ঘুরতে বেরোবো। কিন্তু তুই কি করবি? তোকে এত করে বললাম একটা প্রেম টেম কর। কিন্তু তোর তো নাকি এসবে কোনো ইন্টারেস্টই নাই। সোহাগ, আরে বেটা, সমস্যা কি? আমাদের রিয়া আপু আছে না? আর তাছাড়া রিয়া আর সাদের সাথে তো সামথিং সামথিং কিছু চলছে, আর সেই জন্যই তো আমাদের হিরোর অন্য কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই।
আমি ওই সোহাইগা, মায়ের খাওয়ার শখ হইছে, রিয়া আমার বোন হয়। সোহাগ, আরে বেটা রিয়া তো দেখতে হেব্বি। আমি সোহাইগা, মেজাজটা খারাপ করবি না বলে দিলাম। ইকাবাল, ওই তোরা থামবি, সবসময় শুধু ঝগড়া মারামারি এসব চলছেই। রুবেল, আচ্ছা বাদ দে। আর সোহাইগা, শালা মিনারির জামাই, তুই কথা একটু কম বলবি। তারপর হারামিগুলার সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেবুকিং করছিলাম। এমন সময় রিয়া আমার রুমে এসে আমার সাথেই বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করছিস। তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে ওর শরীর আমার শরীরে বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যেই উঠে গিয়ে রিয়াকে বললাম, ও রিয়া, তুই এসব কি করিস? রিয়া, হোমা, আমি আবার কি করলাম? আমি, দেখ রিয়া, তুই এখন আর সেই ছোট নেই। এই যে তুই সারাক্ষণে আমার হাত ধরে টানাটানি করিস, আমি বিছায় শুয়ে থাকলে তুই আমার সাথে এসে শুয়ে পড়িস, এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাবে। সমাজ এটা ভালো চোখে দেখে না। রিয়া, হারে রাখো তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি। কে কি বললো না বললো এসব দেখার সময় আমার নাই। আমি, দেখ রিয়া, তুই বড় হয়েছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে। কিন্তু তখন যদি বরপক্ষ এসে তোর এসব ছেলেমানুষি গুলা জানতে পারে, তখন তো তোর বিয়ে হবে না। রিয়া, ছেলেমানুষি মানে? এই আমি অন্য কোনো ছেলের সাথে কখনো এসব রং ঢং করছি? যা কিছু করি সব তো তোর সাথেই। আর তুই তো আমার ভাই, বন্ধু, সবকিছু। আর আমি তোর সাথে এসব করবই। আর তা জেনে যদি কোনো সালায় আমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলেই আমি বিয়ে করব, নয়তো ফোর। আমি, ছি ছি ছি, নিজের হবু বরকে কেউ শালা বলে এই প্রথম শুনলাম। রিয়া, শুধু শালা না, রুজ রুজ কেলাবো, তোর কোনো সমস্যা? আমি, না রে ভাও, আমার আবার কিসের সমস্যা? কিন্তু তোর বরটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। ওরে রিয়ানির বর, ভাই, তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব বিয়ার আগেই পূরণ করে নে, বিয়ার পর তোর জীবনে সুখ বইলা আর কিছু থাকবো না রে ভাই। এই মায়া তোর জীবন পড়া তেজপাতা কইরা দিব। রিয়া, হয় ফাইজলামে রাখবি। চল, আম্মু খাবার নিয়ে বসে আছে। আমি, হুম চল। তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পরপরই কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমিও ফট কইরা জিব্বা বাহির কইরা একটা ভেঞ্চি কেটে দিলাম। মুহূর্তের মধ্যেই ওই ডাইনিটা আমার ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করলো। আমি গলা ফাটাইয়া চিৎকার করে উঠলাম, আব্বু, কি ব্যাপার, কি হয়েছে? আমি নিজেকে একটু সামলে নিয়ে কই, কি কিছু না তো। খেয়াল সবাই আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আর রিয়ানি হারামজাদি মুচকি মুচকি হাসতেছে। কেমনটা লাগে হুম? আমি, কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তারপর সবাই এক বালতি রহস্য মাথায় লইয়া আবারও খাওয়া শুরু করলো। সবাই যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, আমিও সুযোগ বুইঝা রিয়ানিরে পাকনামের ফলটা দিয়া দিলাম। সাথে সাথেই রিয়া গলা ফাটা হোমাগো। সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা হয়ে আছে। আব্বু, কি হচ্ছে এসব? কখনো এ চিৎকার মারছে তো কখনো ও চিৎকার মারছে। রিয়ার আব্বু মুখে হাসি নিয়ে বলল, আরে বেটা তুই খা, অসব কিছু না। খেয়াল করলাম রিয়ার আব্বু কখনো আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এই রে কাম সারছে, বড় কাকু মনে হয় কাহিনীটা বুঝে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতেই আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো। ভোরে কাপড় চোপড় সব গুছিয়ে রেডি হয়ে রিয়াকে ডাক দিলাম, রিয়া, তোর হইছে? রিয়া, হুম, একটু দাঁড়া, আসতেছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রিয়া আমার কাছে এসে, হুম চল। আমি রিয়ার দিকে তাকাতেই পোড়াহা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরছে, তাও আবার ব্ল্যাক, আমার পছন্দের কালারের। আমি তো রিয়ার দিকে তাকিয়ে আছি আর বস্তার বস্তা ক্রাশ খায়ালতাছি। রিয়ার ঝাঁকনিতে বাস্তবতায় ফেললাম। রিয়া, কিরে এমন ভাবে তাকিয়েছিলি কেন? আমি, এই রে কাম সারছে, একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে, না মানে, আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল।
রিয়া একটু মুচকি হেসে ঘুম চল। তারপর সোজা কলেজ, কলেজ থেকে চট্টগ্রাম। হে হে, চট্টগ্রামের বাসিন্দারা আপনাদের এলাকায় আয়া পড়ছি, কমেন্টে দাওয়াতটা দিয়ে দিন। বাস থেকে নেমে কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকেলের দিকে একটা নদীর ধারে একা একা বসে আছি, আর মনের দুঃখে গান গাইতেছি। বন্ধু যখন গফ লইয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখের ঠেলায় কাইন্দালাই, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম কই ফ্রেন্ডদের সাথে মজা মাস্তি করব, আর তা না করে আমি একা একা নদীর ধারে বসে প্রেম না কইরা বিরহের গান গাইতেছি। ভাইরে, দুঃখের কথা আর কি কমু, আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল ওই হারামিগুলা সব কয়টা তাদের গফ নিয়া হুহু আমার কান্দ নাইতাছে, আর কইতে পারমু না। আর আমি হতভাগা সিঙ্গেল, তাই একা একাই সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতেছি। সকালে উঠে আমি জোরে জোরে চিল্লাই, 18 বছর বয়সেও আমার জিএফ নাই কেল্লাই, কেল্লাই কেল্লাই কেল্লাই। পরক্ষণেই কয়েকটি মেয়ের খিলখিল হাসির শব্দে পিছনে ফিরে তাকালাম। পরে আল্লাহরে, আমি এসব কি দেখতেছি? মায়া গো মায়া, কি আর কমু, ভাঙ্গাচুরা গাড়ি ও আজকে আটা ময়দা মাইক্ষা মুইক্ষা একেবারে বিএমডাব্লিউ হইয়া গেছে। আর আমি এগুলারে দেখা বস্তার বস্তা ক্রাশ খায়ালতাছি। রিয়া, হয় তুই এখানে একা একা কি করছিস? আমি ভাইরে, হারামিগুলা আমাকে এখানে একা রাইখা তারা তাদের গফের সাথে কোলাকুলি করতেছে। তিথি, আহারে বেচারা। রিয়া, হয় তোর লজ্জা করে না? তোর বন্ধুরা সবাই গফ জোগাড় করে ফেলছে আর তুই এখনো সিঙ্গেলই মরছিস। আমি রিয়ার হাত টিপতে টিপতে, আফারে তোর তো অনেক সুন্দরী সুন্দরী বান্ধবী আছে, তুই তাদের মধ্যে থেকে শুধু আজকের জন্য আমাকে একটা গফ জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরী গুলার হাসির খিলখিল শব্দে আমার কান ফাইটটা যাওয়ার অবস্থা, আর রিয়া তো রেগেমেগে একেবারে শেষ। তিথি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে, আহারে আমার বাবুটা বুঝি এত অসহায়, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার গফ, এবার হ্যাপি। পরে এত খুশি লাগে কেড়ে কেড়ে, এত খুশি লাগে। রিয়া, হো ওই তিথি, তোরা পারলে এই হাদারামের গফ সেজে থাক, আমার পক্ষে সম্ভব না। আমি ওকে, মাই ডিয়ার আপ্পি, আপনি এখানে একা একা বসে বাদাম খান, আমি আমার গফদেরকে নিয়ে ঘুরে আসি। রিয়া, হুম জান আচ্ছা। কথাটা বলেই এক বস্তা রাগ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করল। তারপর আমিও বস্তার বস্তা খুশি মনে লইয়া একেবারে বাহুবলী সিনেমার নায়কের সৈন্যদের মতো এক গাঁটটি গফ লইয়া সেই লেভেলের হাঁটা দিলাম। হারামিগুলার সামনে গিয়ে গফ গুলার সাথে আলগা পীড়িত দেখাইতে লাগলাম। আর হারামিগুলা ওহা করে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর সব হারামিগুলারে একটা দর্শন দিয়া আমরা একটা নিরাপদ জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম। পরক্ষণেই থেকে যেন ফট কইরা সব হারামিগুলা আমার সামনে এসে হাজির। আমিও এক বদনা ভাব লইয়া কইলাম, কি চাই? রুবেল নরম সুরে, দোস্ত একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আমি, আরে বেটা দেখছিস না হিরো এখন ব্যস্ত আছে, যা পরে আসিস। সোহাগ, ভাইরে খুব জরুরি, তাড়াতাড়ি চল নয়তো। আমি, আব্বে ওই নয়তো কি? মুহূর্তের মধ্যেই সব হারামিগুলা আমাকে আলগিয়ে তাহলে এইভাবে তুলে নিয়ে যাব। আমি হাত পা ছুটতে ছুটতে, ওই আমাকে ছাড় বলতেছি। তারপর হারামিগুলা আমাকে আমার অস্থায়ী গফদের কাছ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সব হারামিগুলা আমার হাত পা টিপতে লাগলো। ইকবাল দোস্ত, আমি তো আমার গফের সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই পারি না, আর তুই এতগুলা গফ একসাথে নিয়ে ঘুরেছোস, ভাইরে কি এমন করছোস আমাকে বল না প্লিজ। সোহাগ, তুই আমার গরু থুকু গুরু, ভাই বল না কিভাবে এতগুলা গফ একসাথে জোগাড় করলি। আমি, আচ্ছা এই কাহিনী ওই সালারা, তোদের গফ রাইখাও আবার গফ খুঁজোস। রুবেল, ভাইরে এক জিনিস আর কত ভালো লাগে। আমি ওকে সবকিছুই বলবো, কিন্তু আমার যে এখন খুব ক্ষুধা লাগছে। রুবেল ভাই, তুই যা খাইতে চাস সব খুবই, চল হোটেলে চল। এই যে ভাই, আপনারা আবার আসল কাহিনী কইয়া দিয়েন না, তাইলে ভাই আমি শেষ। তারপর হোটেলে গিয়ে পেট ভইরা খায়া টায়া বাইরে আসতেই, রুবেল ভাই এবার বল না এত মায়া একসাথে কেমনে পটাইলি।
আমি ওইগুলা আমার অস্থায়ী গপ কথাটা কইয়া খিচ্ছা দৌড়। ইকবাল অস্থায়ী গপ মানে? রুবেল আমি তো কিছুই বুঝলাম না। আমি দৌড়ানো অবস্থাতেই বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। তারপর পিকনিক শেষ করে নারীর টানে বাড়ি ফেরার থুকু। আমি তো বিয়ে করি নাই, আব্বা আম্মার টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে দিলাম একখান ঘুম। পরের দিন কলেজে যেতেই রিমা, হই দেখ প্রিয়ার হবু বর আসছে। আমি ওই প্রিয়ার হবু বরকে হুম। রুবেল, আরে বেটা, প্রিয়া আপু আমাদেরকে তোদের লটার পটরের কথা সব বলে দিছে। আমি ওই রুবেল্লা, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। রিমা, হুম, তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল। আমি ওকে ফাইন, আমি রিয়াকেই জিজ্ঞেস করে নিচ্ছি। যদি তোদের কথা মিথ্যা হয় তো আমি তোদের খবর করে ছাড়বো। তারপর সোজা ক্লাসে চলে গেলাম। লাঞ্চের সময় রিয়া আসতেই আমি, চল বাসায় যাব। রিয়া অবাক হয়ে, কি ব্যাপার, কিছু হইছে? আমি, হুম, আগে বাসায় চল, সব বুঝতে পারবি। তারপর রিয়াকে নিয়ে বাসায় ফিরে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিয়াকে বললাম, রিয়া ছাদে এক, কথাটা বলেই আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পরপরই রিয়া এসে, কিরে কি বলবি বল। আমি, তুই রিমার কাছে কি বলছোস? রিয়া, না মানে? আমি ধমকের সুরে, না মানে কি? রিয়া, বলেছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। আমি শুধু এতটুকুই। রিয়া, হার বলছি আমরা দুজন দুজনকে ইয়ে মানে ইয়ে করি। আমি, ওই সোজা ভাবে বল। রিয়া, ভালোবাসি। আমি ঠাস। রিয়া তার গালে হাত দিয়ে আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। ওই, আমি কখনো তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি? আমার তো তোর প্রতি তেমন কোনো ফিলিংসই কাজ করে না। রিয়া কাদু কাদু গলায়, সাদ, আমি তোকে ভীষণ ভালোবাসি। আমি তো বাসি না। রিয়া আমার কাছে এসে আমার গালে হাত রেখে, কেন? কেন তুই আমাকে ভালোবাসিস না? আমার মধ্যে কি এমন কমতি আছে? আমি, দেখ তুই দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, তাই তোর পিছনে অনেকগুলা ছেলেও ঘোরে, তাই বলে এটা ভাবিস না যে আমি ওসব ছেলেদের মতো। রিয়া, আমি তোকে ওসব ছেলেদের মতো ভাবি না। আর এই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। দেখ, তোর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করত। কিন্তু তখন বুঝতে পারি নাই যে আমি তোকে ভালোবেসে ফেলছি। কিন্তু ওই দিন পিকনিকে যখন তিথি আমার উপস্থিতিতে তোকে টাচ করছিল, তোর সাথে গফের অভিনয় করছিল, বিশ্বাস কর আমি তখন ওই দৃশ্যটা নিতে পারছিলাম না। তারপর আমি অনেক ভাবালাম, আমার মনকে বারবার প্রশ্ন করলাম, কিন্তু প্রতিবারই একটা উত্তরই পেলাম, যে তোকে ভালোবাসি। আমি, দেখ এসব ঢং রাখ। নয়তো আমাদের মধ্যে যে ভাই বোনের সম্পর্কটা আছে না, আমি ওইটাও ভুলে যাব। কথাটা বলেই আমি ছাদ থেকে নেমে আসতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমাকে বলে উঠল, দেখ সাদ, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসাটা তোকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তুই কখনোই সেটা বুঝতে চাসনি। কিন্তু আমার একটা কথা শুনে রাখ, তুইও একদিনই আমাকে ভালোবাসবি, আর সেদিন আমিও তোকে ঠিক এইভাবেই ফিরিয়ে দিব, আর তখনই তুই বুঝতে পারবি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়। কথাটা বলেই রিয়া তার চোখ মুছতে মুছতে তার রুমে চলে গেল। আমি যা যা, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। রাতে বিছানায় শুয়ে আছি আর রিয়ার কথাগুলা ভাবছি। আচ্ছা, রিয়া যা বললো তা কি কোনোদিনও সম্ভব? কিন্তু আমি তো রিয়াকে কখনোই এমন চোখে দেখি নাই। আরে ধুর, আমি শুধু শুধু এসব ভাবছি কেন? আমি তো রিয়াকে ভালোবাসি না, আর এটা কোনো দিন সম্ভব না। কিন্তু তার কথাগুলো আমাকে এত ভাবাচ্ছে কেন? একটা মুহূর্তের জন্য কেন তার সেই কথাগুলো ভুলতে পারছি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তো আমি অবাক। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি 10টার উপরে বেজে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে আম্মুর কাছে গিয়ে, আম্মু, রিয়ানি কই? আমাকে আজকে ডাকে। ঠিক তখনই আমার মনে হলো, রিয়ার সাথে তো কালকে ও তো আমাকে আর ডাকতে আসবে না। আম্মু, কি ব্যাপার? থামলি কেন?
তুমি আমাকে ডেকে দাও নাই কেন? আম্মু কেন ডেকে দেওয়ার মানুষের সাথে কি ঝগড়া হয়েছে? আমি আজব। ও কেন প্রতিদিনই আমাকে ডেকে দেবে, তুমি ডেকে দিতে পারো না? আম্মু কেন? এত বড় হয়েছিস, নিজে থেকে উঠতে পারিস না? আম্মু, তুমি তো জানো আমি নিজে থেকে উঠতে পারি না। আব্বু, আমি বলি কি, তোমার এই ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, তাহলে বৌমাই প্রতিদিন কান ধরে ঘুম থেকে উঠাবে। আম্মু, ওই লোকটা কিন্তু তোমার এত ভালো ছেলেটাকে অপমান করতেছে। আব্বু, ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাদের বাড়িতে যে জিনিসটা আছে ওইটাকে তো কোনো মেয়ের বাবাই তার মেয়ে দিবে না। আব্বু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, ভালো লাগে না এসব। তারপর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা না করেই ছাদে গিয়ে বসে আছি। এমন সময় রুবেলের কল। রিসিভ করতেই, রুবেল, কিরে তুই কলেজে আসলি না কেন? আমি, না মানে এমনি। রুবেল, এমনি মানে রিয়াকেও দেখলাম একা একাই কলেজে আসলো। কোনো সমস্যা? আরে না, তেমন কিছু না। রুবেল, আচ্ছা, আমি রাখছি, ক্ষুধা লাগছে, খাবো। রুবেল, ওকে বাই। তারপর ছাদ থেকে নেমে খাবার টেবিলে বসে আম্মু, ক্ষুধা লাগছে তো। আম্মু, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। দেখছেননি কারবারটা, আমি যে এখনো নাস্তা করি নাই সে নিয়ে কারো কোনো মাথায় ব্যথা নেই। তাই তো, রিয়া আমাকে একদিন ডেকে দেয় নাই, আমি ঘুম থেকে উঠতে পারি নাই, আমাকে খাবার খাওয়ার জন্য ডাকে নাই। আমি সঠিক সময়ে খেতেও পারলাম না, কলেজেও যেতে পারলাম না। রিয়াকে ছাড়া তো আমার জীবন একেবারেই অগোছালো। আরে ধেৎ, ওসব ব্যাপার না, আমিও এখন থেকে নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়ব। নিজে থেকেই কলেজে যাব, আমিও দেখিয়ে দিব আমিও কারো সাহায্য ছাড়াই চলতে পারবো। ব্যাস, যেই ভাবা সেই কাজ। রাতে খাবার শেষ করে ঘুমানোর আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে সবার আগেই খাবার টেবিলে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পরপরই রিয়ার আব্বু আর আমার আব্বু খাবার টেবিলের কাছে এসে আমাকে দেখেই রিয়ার আব্বু হা হয়ে দাঁড়িয়ে গেলেন। আর আমার আব্বু ভূত ভূত বলতে বলতে এক দৌড়ে আম্মুর কাছে চলে গেল। আম্মুর কাছে যেতেই, আম্মু, এই কি হয়েছে? আব্বু, আগে খাবার টেবিলে চলো। তারপর আম্মু, রিয়ার আম্মু, আব্বু সবাই একসাথে এসে আমাকে দেখে সার্কাস দেখার মতো তাকিয়ে থাকলো। তোমরা সবাই এমন সার্কাস দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছো কেন? রিয়ার আম্মু আমার কাছে এসে, বাবা তুমি শান্ত। না, সাদের চুরু ভাই, মঙ্গল গ্রহের এলিয়েন এই বাড়িতে দেখছি, নিজেকে একটু চেঞ্জও করা যাবে না? খাবার খাওয়া শুরু করলাম, কিছুক্ষণ পরেই রিয়া আসলো। তারপর চেয়ারে বসেই খাওয়া শুরু করলো। যা শালা, আমি যে এখানে বসে আছি তার কোনো রেসপন্সই নাই। আমার খাওয়া শেষ করে আমি উঠে চলে আসবো, কিরে বাবা এখনো আমার দিকে তাকাচ্ছে না? তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাসার সামনে এসে দেখি রিয়া আমার অনেক আগে থেকেই বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর একটা রিকশা আসার সাথে সাথেই রিকশায় উঠে চলে গেল। আমার দিকে তাকালো না পর্যন্ত, আর কথা বলা তো দূরে থাক। আমি কলেজে যেতেই, রিমা, কিরে সাদ, তুই এক রিকশায় আর রিয়া এক রিকশায়? কি ব্যাপার, ঝগড়া টগড়া করছিস নাকি? আরে বেটা না, কিন্তু কেন? যেন কালকে থেকে রিয়া আমার সাথে কথা বলছে না, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। রিমা, দোস্ত, আমার মনে হয় তুই হয়তো এমন কিছু করছিস যাতে রিয়া অনেক কষ্ট পেয়েছে। আমার কাছে এসে, দোস্ত, রিয়া কিন্তু তোকে অনেক লাভ করে। ওর মতো মেয়ে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তুই কি পাগল হয়ে গেছিস? আর ওর মেয়ে পাওয়া জীবনে সবচেয়ে দুঃখের ব্যাপার। রিমা একটু মুচকি হেসে, তোর মনে আছে কিছুদিন আগে তোর শখের নতুন ফোনটা চুরি হয়ে গেছিল, আর তখন তুই অনেক কষ্ট পেয়েছিলি। কারণ তোর আব্বু বলছিল 6 মাসের আগে তোকে আর কোনো ফোন কিনে দিবে না। আর তখন রিয়া তার নিজের গয়না বিক্রি করে তোকে আবার সেই সেম ফোনটাই কিনে দিছিল। ওয়াট? কিন্তু তোরা তো বলছিলি ওইটা তোরা সবাই মিলে কিনে দিছস। রিয়া, কারণ রিয়া সত্যিটা বলতে বারণ করছিল।
তিথি, শুধু এতটুকুই না, পিকনিকের মধ্যে আমি তোর গপ সেজেছিলাম না, আর সেই জন্যই রিয়া আমার সাথে এখনো কথা বলে না। রিয়া তোকে সত্যিই অনেক বেশি লাভ করে। রুবেল, শুধু এতটুকু শুনেই থমকে গেলি? এমন কতবার যে তোকে রিয়া নিজে বিপদে পড়ে তোকে সেভ করছে সেটা হয়তো রিয়া ছাড়া আর কেউ জানে না। কারণ রিয়া এই বিষয়গুলা কাউকে জানতে দেয় না। তোর খেয়াল, ইন্টার প্রথম বর্ষ এর ফাইনাল এক্সামে তুই টুকি নকল করছিলি, কিন্তু স্যার সেটা বোঝার আগেই তুই সেটা নিচে ফেলে দিছিলি। পরে স্যার ওই টুকির হাতের লেখা মিলিয়ে তোকেই দোষী সাব্যস্ত করে অফিসে নিয়ে গেছিল। পরবর্তীতে তোকে তারা নির্দোষ বলে ছেড়ে দিছিল, কারণ সেই দোষটা অন্য কেউ তার নিজের ঘাড়ে নিয়ে নিছিল। কিন্তু সে কে ছিল? আমি অনেকবার চেষ্টা করছি ওই মানুষটাকে সেটা জানার জন্য, কিন্তু কেউ ওই নাকি তাকে চিনতে পারে নাই। রুবেল মুচকি হেসে, চিনতে পারে নাই না? উনি সবাইকে মানা করছিল তোর কাছে যেন তার পরিচয়টা কেউ না দেয়। কিন্তু আমি তার পরিচয়টা এখন দিয়ে দিচ্ছি, ওটাও রিয়াই ছিল। ওদের কথাগুলো শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এটা কি করলাম? আমি রিয়াকে চিনতে পারলাম না। আমার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না। না না, আমি একদম ঠিক করিনি। আর মুহূর্তের জন্য দেরি না করে রিয়ার কাছে চলে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি রিয়ার কাছে পৌঁছানোর সাথে সাথেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও চুপচাপ হয়ে বসে আছে। ক্লাস চলছে। আমি রিয়ার দিকে বারবার তাকাচ্ছি, ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। এমতো অবস্থায় কিছুক্ষণ চলার পর ক্লাসের স্যার বিষয়টা লক্ষ্য করে। স্যার, সাদ, কি সমস্যা কি তোমার? আমি না, কিছু না। স্যার, তাহলে ওকে বারবার ডিস্টার্ব করছো কেন? আমি সরি স্যার। স্যার, বসো। যাক বাবা, ক্লাসটা শেষ হয়েছে, এখন রিয়ার সাথে কথা বলা যাবে। আমি রিয়ার কাছে গিয়ে, রিয়া, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে। রিয়া, রিয়া প্লিজ চুপ করে থাকিস না, কিছু তো বল। তারপর রিয়া তার ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমিও ওর পিছন পিছন বেরিয়ে পড়লাম। রিয়া কলেজ থেকে বেরিয়েই একটা রিকশায় উঠে পড়ল। রিয়া, প্লিজ দাঁড়া, শুধু একটা বার আমার সাথে কথা বল। রিয়া রিকশা চালককে উদ্দেশ্য করে, মামা আপনি যান। রিকশা চলতে শুরু করলো। আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছি, কোনো রিকশাও পাচ্ছি না। তারপর বাধ্য হয়েই হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর একটা রিকশা পেলাম। তারপর বাসায় পৌঁছেই রিয়ার আম্মুকে জিজ্ঞেস করলাম, ও বড় আম্মু রিয়া কোথায়? রিয়ার আম্মু, রিয়া তো কলেজ থেকেই এখনো ফেরেনি। আমি কি বলছেন? রিয়া তো আমার অনেক আগেই কলেজ থেকে বেরিয়ে গেছে। রিয়ার আম্মু, কি বলো এসব? রিয়াকে একটা কল দেন তো। তারপর রিয়ার আম্মু রিয়াকে কল দিল। কল রিসিভ করে। রিয়া, আম্মু। রিয়ার আম্মু, রিয়া মা তুই কোথায়? রিয়া, আম্মু আমি তো একটু শপিং এ আসছিলাম। রিয়ার আম্মু, ওহো আচ্ছা, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। রিয়া, আচ্ছা আম্মু। আমিও একা একা শপিং এ গেছে। রিয়ার আম্মু, সে কি একা যাবে কেন? হয়তো ফ্রেন্ডের মধ্যেই কাউকে নিয়ে গেছে। হয়তো। ওনাকে কিছু বুঝতে দিলাম না। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। একা একা বসে আছি আর ভাবছি রিয়া আমার সাথে কথা কেন বলতেছে না। প্রায় আধা ঘন্টা পর রিয়া ছাদে এসে, রিয়া, কিরে কলেজে এমন করছিলি কেন? তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিছিস কেন? রিয়া, না, আমি তোর সাথে কথা বললে তো তুই বিরক্ত হস, আমি আর কাউকে বিরক্ত করতে চাই না। আমি কখন বলছি যে তুই আমার সাথে কথা বললে আমি বিরক্ত হই? রিয়া, আচ্ছা ওসব কথা বাদ দে, এখন বল তুই কলেজে কি বলতে চাইছিলি? 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। রিয়া, কই যাস? আমি আসতেছি, একটু ওয়েট কর। তারপর ছাদের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে রিয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে ওকে বলতে লাগলাম,
প্রিয়া, আমি এতদিন শুনেছি কেউ বড় ধরনের কোনো পণ্য করলে তার প্রতিদান নাকি উপরওয়ালা এই পৃথিবীতেই দিয়ে দেয়। কিন্তু আমি জানি না আমি কোন পণ্যের বিনিময়ে তোর মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়েছি। প্রিয়া, তুই যখন আমার সাথে সারাক্ষণই কথা বলতি, ঝগড়া করতি, তখন আমার খুব বিরক্ত লাগতো। কিন্তু তুই যখন আমার সাথে কথা বলা, ঝগড়া করা বন্ধ করে দিলি, তুই নিজেও জানিস না আমি তোর সেই বিরক্তিগুলা কতটা মিস করেছি। প্রিয়া, তুই ছাড়া এই স্বাদ অসম্পূর্ণ। তুই কি এই ছেলেটাকে সম্পূর্ণ করবি? প্রিয়া, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে তারপর ছাদ থেকে চলে যেতে লাগলো। আমি রিয়ার হাত ধরে আমার একেবারে কাছে টেনে নিয়ে, প্রিয়া প্লিজ, তুই আর রাগ করে থাকিস না। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। প্লিজ তুই আমায় মেনে নে। রিয়া, সেটা আর সম্ভব না। আমি রিয়া, তুই কেন এত জেদ ধরছিস? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। রিয়ার সাথে আমার রিলেশন আছে। রিয়ার মুখে এই কথাটা শোনার সাথে সাথেই মনে হলো আমার বুকের বাম পাশায় কেউ যেন ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ হয়ে যেতে লাগলো। বল, আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে রিয়াকে বললাম, ও রিয়া, তুই মিথ্যা বলতেছিস। রিয়া, না, আমি যা বলছি সত্যিই বলছি। আমি যেদিন তোকে প্রপোজ করেছিলাম তার 2 দিন আগে রুহান আমাকে প্রপোজ করে, কিন্তু আমি উনাকে না বলে দিয়েছিলাম। পরের দিন উনি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু আমি তখনও ওদেরকে না বলে দেই। পরে আমার আর তোর আব্বু রোহানের প্রস্তাব না বলে দেওয়ার কারণ জিজ্ঞেস করেন। আর আমিও তখন তাদের মুখের উপর বলে দিয়েছিলাম যে আমি তোকে ভালোবাসি, আর বিয়ে করলে তোকেই করব। আর তখন তোর আব্বু বলছিল যে আমি যে তোকে ভালোবাসি সেটা তুই জানিস কিনা, কিন্তু তুই তো জানতি না। আমি ওটাও ওনাদেরকে বলে দিছিলাম, পরে তোর আব্বু বলল তোকে জানানোর জন্য। আর তুই যদি রাজি থাকিস তাহলে তোর কাছে আমাকে বিয়ে দিয়ে দিবে, কান্না করে দিয়ে। কিন্তু তুই তো রাজি ছিলি না। তারপরও আমি উনাদেরকে অনেকবার বুঝাইছি যে আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিন্তু উনারা আমার কোনো কথাই শোনেননি। রোহানের সাথে আমার বিয়ের পাকা কথা দিয়ে দিছে। আমি তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোকে বরপক্ষ দেখতে আসলো, অথচ আমি কিছুই জানি না। রিয়া, বরপক্ষ যখন এসেছিল তখন তুই বাসায় ছিলি না। আর পরে তুই বললি যে তুই আমাকে ভালোবাসিস না, তাই আমি সবাইকে মানা করেছিলাম যেন আমার বিয়ের কথাটা তোকে কেউ না জানায়। কান্না করে, সাত সাত, তুই আমাকে ভুলে যা। কথাটা বলেই রিয়া কান্না করতে করতে ছাদ থেকে নিচে নেমে গেল। আর আমি ছাদেই ধবাস করে বসে পড়লাম। মনের অজান্তেই অনবরত দু চোখের জল ঝরতে লাগলো। এতদিন শুনতাম ভালোবাসার মানুষরা হারিয়ে গেলে নাকি খুব বেশি কষ্ট হয়, কিন্তু কখনো ভাবিনি কষ্টটা যে সত্যি এত বেশি হয়। নিতে পারছিলাম না। অন্যদিকে রিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সবার আড়ালে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর নিজেকে কিছুটা স্বাভাবিক করে ছাদ থেকে নেমে আসলাম। বিকেলের দিকে রুমে শুয়ে আছি, এমন সময় রুবেলের কল। আমি রিসিভ করে, ঘুম বল। রুবেল, বলবো মানে, কয়টা, এখনো আড্ডাখানায় আসিসনি কেন? আমি তোরা আড্ডা দে রে, আমার ভালো লাগছে না। রুবেল, কি ব্যাপার? তোর শরীর খারাপ? তোর কণ্ঠ এমন লাগছে কেন? আমি না, তেমন কিছু না। রুবেল, আচ্ছা আমি তোর বাসায় আসতেছি। আমি, আচ্ছা আয়। 10 মিনিট পর। রুবেল, আমার রুমে এসে, কিরে এই অবেলায় শুয়ে আছিস? আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে, তোর তো জ্বরও নেই, কিরে রিয়ার সাথে কি হয়েছে? আমি, রুবেল, কি ব্যাপার? কিছু বলছিস না কেন? আমি, রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কথাটা শোনার সাথে সাথেই রুবেল যেন আকাশ থেকে পড়ল। রুবেল কাঁপা কাঁপা সুরে, তুই কি বলছিস? আমি, যা শুনেছিস তাই হচ্ছে, আগামী সপ্তাহেই রিয়ার বিয়ে। রুবেল দা, তুই বসে আছিস কেন? তুই রিয়াকে বলছিস যে তুই রিয়াকে ভালোবাসিস। আমি, বলছি, কিন্তু এখন আর ওর পক্ষে কিছু করা সম্ভব না।
রুবেল আচ্ছা, আমি আঙ্কেল আন্টিকে বুঝায়া বলতেছি। আমি না, ওনারা তো আমাকে রিয়ার মাধ্যমে আগেই জিজ্ঞেস করেছে আমি রিয়াকে পছন্দ করি কিনা, কিন্তু আমি তো তখন রাজি ছিলাম না। রুবেল কিন্তু তুই তো এখন রাজি আছিস, আমি আঙ্কেল আন্টিকে বলে দিচ্ছি। কথাটা বলেই আব্বু আম্মুকে কথাটা জানানো উদ্দেশ্য রুবেল উঠে গেল। আমি রুবেলের হাত ধরে ওকে আটকিয়ে, রুবেল প্লিজ, তুই এই ব্যাপারে আব্বু আম্মুকে কিছু বলবি না। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। রুবেল, তো তুই নিজে যে কষ্ট পাচ্ছিস, আমি কষ্টের কারণটা তো আমি নিজেই। কথাটা বলার পরপরই রুবেল আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, তুই কেন এমন করছিস? আমি আরে বোকা, এসব কিছু না। কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। রুবেল আচ্ছা চল বাইরে থেকে একটু বেরিয়ে আসি, তোর ভালো লাগবে। আমি চল। অন্যদিকে রিয়ার সাথে যা ঘটছে। রাত 9:30। রিয়ার ফোনে রোহানের কল। রিয়া প্রথমবার কল রিসিভ করেনি। রোহান আবার কল করলো। রিয়া এবার কল রিসিভ করে হ্যালো। রোহান, কি ব্যাপার, বিজি নাকি? রিয়া, না। রোহান, কেমন আছো? রিয়া, ভালো, আপনি? রোহান, ভালো। আচ্ছা, যে জন্য তোমাকে কল দিছি, আসলে কালকে আমার অফিসের কাজে একটু কিশোরগঞ্জের বাইরে যেতে হবে। তুমি এক কাজ করো, আমার আম্মু আর তোমার আম্মুকে নিয়ে শপিংটা সেরে ফেলো। আর আমি তো আসতে পারবো না। তুমি তোমার ভাইয়াকে আমি সাথে নিয়ে যেও। রিয়া, কিন্তু আপনি আসলে তো ভালো হতো। প্রয়োজন হলে আমরা কালকের পরের দিন শপিং করি। রোহান, না, কালকেই করে ফেলো। রিয়া, আচ্ছা, আমি রাখছি। তারপর রুবেলের সাথে অনেকক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম। প্রায় রাত 11টায় রুবেলকে বিদায় দিয়ে একটা ফার্মেসিতে গিয়ে কিছু ঘুমের ঔষধ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই দেখি আব্বু আম্মু দুজনেই এখনো আমার অপেক্ষায় বসে আছেন। আম্মু আমার কাছে এসে, এই তুই কি আর শুধরাবি না? কটা খেয়াল আছে, এখন তোর বাসায় আসার সময় হলো। আব্বু, থামো তো, ওকে খাবার দাও। আমি আমার ক্ষুধা নেই কথাটা বলেই আমি আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি। ঘড়ির কাঁটায় রাত 2:30 বাজে। এখনো ঘুম আসছে না। বিছানা থেকে উঠে টেবিলে রাখা ঘুমের ঔষধগুলো সব একসাথে খেয়ে ফেললাম। 2 মিনিট পরেই প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো, সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মাথায় কেউ বিষাক্ত কিছু দিয়ে আঘাত করছে। কোনোমতে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম, ব্যথাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। হঠাৎ করেই আমার মুখ দিয়ে অনবরত বমি আসা শুরু করলো। প্রচন্ড ক্লান্তিতে কখন যে ওয়াশরুমের ফ্লোরে পরেই ঘুমিয়ে গেছি তা আর খেয়াল নেই। সকালে কারো ঝাঁকুনিতে চোখ খুললাম, দেখি আম্মু। আর আম্মুর পাশেই আব্বু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আর রিয়া দরজার সামনে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোণে এক ফোঁটা জল আসতেই সাথে সাথে ওর হাত দিয়ে মুছে ফেলল। আম্মু, কি ব্যাপার সাদ, তুই এখানে কেন? আমি, আম্মু, কি ব্যাপার, কিছু বলছিস না কেন? আমি জানি না, রাতে মাথা ব্যথা উঠেছিল, পরে চোখে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে এসেছিলাম। তারপর আমার আর কিছু খেয়াল নেই। আম্মু, আচ্ছা, বাবা গোসল করেনি? আমি, আচ্ছা। তারপর গোসল সেরে নাস্তা করে আমার রুমে এসে ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম। এমন সময় আমার রুমে রিয়া প্রবেশ করলো। আমি, কিছু বলবি? রিয়া, আমি তো বল। রিয়া, আমার সাথে একটু শপিং এ যেতে পারবি? আমি, কেন, রোহান ভাইয়া যাবে না? রিয়া, না। আমি, আচ্ছা, তুই যা, আমি রেডি হয়ে আসছি। রিয়া কেমন ভাবে যেন আমার দিকে তাকিয়ে বলল তারপর ও আমার রুম ত্যাগ করলো। ড্রাইভারের পাশের সিটে আমি আর রিয়ার আম্মু আর আমার আম্মু পিছনে গিয়ে বসলেন। রিয়ার আম্মু, সাত, পিছনে তো সিট আছে, তুমি আমাদের সাথে চলে আসো। আমি, না না বড় আম্মু, আমি এখানেই ঠিক আছি।
তারপর গাড়ি স্টার্ট করলো। শপিং মলে পৌঁছে তাদের কথা মতো আগে শাড়ির দোকানে প্রবেশ করলাম। রিয়ার আম্মু আর আমার আম্মু শাড়ি পছন্দ করতে লাগলেন, আর রিয়া বারবারই আমার দিকে তাকাচ্ছে। আমি বিষয়টা বুঝেও এড়িয়ে গেলাম। ঠিক তখনই রিয়া বড় আম্মু আর আম্মুকে বলল, তোমরা শাড়ি পছন্দ করো, আমি সাদকে নিয়ে একটু গহনার দোকানে যাচ্ছি। আম্মু আচ্ছা যা। তারপর রিয়া আমাকে নিয়ে গহনার দোকানের সামনে দিয়ে বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই আমি, রিয়া কই যাচ্ছি? রিয়া চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আমি আজব, আমরা বাহিরে কেন যাচ্ছি? রিয়া বললাম না, কোনো কথা বলবি না। তারপর রিয়া আমাকে নিয়ে শপিং মলের বাহিরে গিয়ে, রিয়া তুই কেন এমন করছিস? আমি, ওমা আমি আবার কি করলাম? রিয়া কান্না কান্না কণ্ঠে, তুই রাতে এতগুলা ঘুমের ঔষধ খেয়েছিস। আমি আমতা আমতা করে, কে কে বলছে তোকে? রিয়া সকালে ছোট আম্মুর চিৎকারে আমি ওয়াশরুমে গিয়ে দেখি তুই ওয়াশরুমের ফ্লোরে পড়ে ঘুমিয়ে আছিস। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তুই হয়তো রাতে উল্টো পাল্টা কিছু খেয়েছিস। পরে আমি তাড়াহুড়ো করে তোর রুমে যাই, তোর রুমের দরজা খোলা ছিল, আর ফ্লোরে এক পাতা ঘুমের ট্যাবলেট পড়া ছিল, যার পুরোটাই খালি। আমি নিচের দিকে তাকিয়ে আছি। রিয়া আমার দু কাঁধের উপরে হাত রেখে আমাকে ঝাঁকনি দিয়ে, কেন করছিস এসব? আমি ঘুম আসছিল না। আচ্ছা চল, শপিং শেষ করতে হবে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তারপর আমি শপিং মলে ঢুকার জন্য যেই পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। আমি, রিয়া কি করছিস এসব? রিয়া আমার কাঁধের উপর মাথা রেখে, তুই আমাকে কথা দে তুই আর এসব উল্টা পাল্টা কিছু খাবি না। আমি, রিয়া এটা পাবলিক প্লেস, প্লিজ আমাকে ছাড়, লোকে খারাপ কিছু ভাববে। রিয়া আমি তোকে জড়িয়ে ধরলে লোকে খারাপ কিছু বলবে, সেটা তোর খেয়াল আছে, কিন্তু তুই যে উল্টো পাল্টা খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছিস সেটা তোর খেয়াল হয় না। কান্না করে দিয়ে আমি তো দুদিন পরেই চলে যাব, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর আব্বু আম্মু, আমার আব্বু আম্মুকে কে দেখবে? ওরা কাকে নিয়ে বেঁচে থাকবে? আমি, আচ্ছা ঠিক আছে, আমি আর এসব খাবো না, এবার হেবি। রিয়া সত্যি বলছিস তো? আমি, হুম সত্যি। চল চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকে শপিং শেষ করে বাসায় ফিরলাম। দেখতে দেখতেই রিয়া বিয়ের দিনটা খুবই নিকটে চলে এলো। ঘড়ির কাঁটাতে রাত 10টা। রাতটা পেরোলেই রিয়া নামক মেয়েটা আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে। অন্য কারো হয়ে যাবে সে। রুমের দরজা বন্ধ করে বসে বসে এসব কথাই ভাবছিলাম। আচমকা খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার দু চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরছে। আজব তো, আমি তো কান্না করছি না, তাহলে আমার চোখে জল কেন? ভীষণ কষ্ট হচ্ছিল, জন্মের পর থেকে যাকে ছাড়া কখনো একটা দিনও কাটায়নি, আর এখন তাকে ছাড়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি কিভাবে কাটাবো? না, নিজেকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারছিলাম না। এক সময় রিয়াকে দেওয়া সেই কথাটা উপেক্ষা না করেই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজারে পৌঁছে কয়েক প্যাকেট সিগারেট আর কিছু ঘুমের ঔষধ নিয়ে বাসায় ফিরলাম। তারপর প্রায় রাত 12টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে আসলাম। নিজের এই করুণ দশা দেখে নিজেরই খুব হাসি পাচ্ছে। কেন আমি আগে রিয়াকে ভালোবাসতে পারলাম না? কেন? 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 নিচে আমাদের সকল আত্মীয় স্বজনরা উল্লাসে মেতে আছে, আর আমি অধম ছাদে বসে সিগারেট ধরাচ্ছি। নিজেকে খুব খুব বেশি অসহায় মনে হচ্ছিল। দু হাতে দুটি করে একসাথে মোট 4টা সিগারেট ধরালাম। নিকোটিনের এই বিষাক্ত ধোঁয়া এই অবুঝ ছেলেটার ভিতরে প্রথমবার প্রবেশ করতেই কাস্তে কাস্তে চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। তবুও থামিনি, পাগলের মতো একটার পর একটা সিগারেট ধরিয়ে বিষাক্ত ধোঁয়াগুলোকে আপন করে নিয়েছি। খুব ঘুম পাচ্ছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে। চোখগুলো নিজের অনিচ্ছার সত্ত্বেও আস্তে আস্তে এ করে বন্ধ হয়ে যেতে লাগলো, আর আমি গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলাম। জানি না এই ঘুম আর ভাঙবে কিনা, ভোরের আলোটা আবারও দেখতে পাবো কিনা।
সকালে রিয়ার চিৎকারে ঘুম ভাঙল। রিয়া আমাকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, মরার খুব শখ হয়েছে না? এই আমি তোকে এখন মেরে ফেলবো বলেই কান্না করে দিল। আমি শুধু এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়া, আমি এত করে মানা করার পরও কেন করলি এমন? আমি ভীষণ কষ্ট হচ্ছিল রে, আমার চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরছে আর ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। তোকে ছাড়া তো কখনো থাকিনি। রিয়া, চোখ দিয়ে শুধু জলই ঝরছে। আমি রিয়া, শেষবারের মতো আমাকে একটা বার জড়িয়ে ধরবি। আর তো কখনো তোকে জড়িয়ে ধরতে। কথাটা বলে শেষ করার আগেই রিয়া আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এর আগে আমি নিজে থেকে কখনো রিয়াকে ছুঁয়েও দেখিনি, কিন্তু আজ আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। খুব শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরলাম। দুজনের চোখ দিয়েই অজস্র জল ঝরছে। রিয়ার চোখের জলে আমার টি শার্টের পিছনের অনেকটা অংশই ভিজে গেছে। আমি রিয়াকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। কিছুক্ষণ পর আমি, রিয়া ছাড়, অনেক সময় হয়ে গেছে। তোকে নিচে না পেলে আবার সবাই খোঁজাখুঁজি করবে। রিয়া আমাকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রিয়া, হা আম্মু, তো তুমি। আমি বড় আম্মু। আমি আমি ঠাস। রিয়ার আম্মু আমাদের দুজনকেই থাপ্পড় মারল। বড় আম্মু, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ভালোবাসিস? রিয়া, আম্মু আম্মু, ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। বড় আম্মু, তুই চুপ থাক। এই তোকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুই রিয়াকে ভালোবাসিস কি না, তখন তুই মানা করছিলি কেন? আমি 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 জানি না। বড় আম্মু কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা, আমি বরপক্ষকে ফোন দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। কথাটা বলেই রিয়ার আম্মু নিচে নেমে যেতে লাগলো। আমি বড় আম্মুকে থামিয়ে, না বড় আম্মু, উনারা আর এখন মানবে না, আর আঙ্কেল আব্বুও এটা মেনে নেবে না। তুমি ওদেরকে কিচ্ছু বলো না। বড় আম্মু, তাই বলে তোরা দুজন আলাদা হয়ে যাবি? কি বলছিস এসব? আমি বড় আম্মু, আমি আর রিয়া যখন আমাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসা জলাঞ্জলি দিতে পেরেছি, তাহলে তুমি কেন পারবা না? মুহূর্তের মধ্যেই বড় আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর শাড়ির আঁচল দিয়ে মুখ আড়াল করে ছাদ থেকে নেমে যাওয়ার সময় পিছনে ফিরে তাকিয়ে বলেন, তোরা পালিয়ে যা। তারপর উনি নিচে নেমে গেলেন। আমিও ছাদ থেকে নেমে যাওয়ার জন্য যেই পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া খপ করে আমার হাতটা ধরে ফেলে। আমি রিয়ার দিকে তাকাতেই রিয়া বলে উঠে, চলো না। আমি কোথায়? রিয়া, দূরে কোথাও, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। আমি রিয়ার কপালে একটা চুমু দিয়ে, না রে, আমি আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কের দাগ লাগাতে চাই না। কথাটা বলেই আমি নিচে চলে এলাম। কিছুক্ষণ পর রিয়াও নিচে চলে এলো। প্রায় 12টার দিকে বরপক্ষ আমাদের বাসায় প্রবেশ করলো। আর তখনই কোত্থেকে যেন রুবেল, ইকবাল, সোহাগ আর রিমা এসে হাজির। ওরা আমার কাছে এসে, কিরে কেমন আছিস?
আমি ভালো, তোরা? কারো মুখে কোনো কথা নেই। আমি আচ্ছা, তোরা এত লেট করলি কেন? হারামিগুলা, একটু কাজ ছিল। কিছুক্ষণ পর রিয়াকে বধূ সাজিয়ে বিয়ের আসরে বসালো। সবাই বিয়ের আসরের কাছে গিয়ে দাঁড়ালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী সাহেব, বলো মা, কবুল। রিয়া চুপ। কাজী সাহেব, বলো মা, কবুল। রিয়া রিয়া চুপ হয়ে শুধু আমার দিকেই তাকিয়ে আছে, ওর চোখ দুটো পানিতে টলমল করছে। তারপর যেই আমি মাথা ঝাঁকিয়ে রিয়াকে কবুল বলার জন্য হ্যাঁ সম্মতি প্রদান করলাম, ঠিক তখনই রোহান ভাইয়া বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। সবাই অবাক হয়ে রোহান ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আর তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যেই বলাবলি করতে শুরু করলো, কি ব্যাপার, জামাই বিয়ের আসর ছেড়ে উঠে পড়লো কেন? ওমায়, সব কি হচ্ছে? তারপর রোহান ভাইয়া আমার কাছে এসে আমার কাঁধের উপরে হাত রেখে বলতে শুরু করলেন, নিজেকে কি ভাবো খুব বড় হয়ে গেছো? আমি, ভাইয়া এসব কি বলছেন? রোহান ধমকে সুরে, চুপ, আর একটা কথাও বলবা না। নরম সুরে, তোমার বন্ধুরা আমাকে সব বলছে। কথাটা শুনেই আমি হারামিগুলার দিকে তাকাতেই সব কয়টা হাত বেঁধে নিচের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আমার পিঠে কারো হালকা ছোঁয়ার অনুভব করলাম, তাকিয়ে দেখি রিয়ার আব্বু। রিয়ার আব্বু শুধু আমাদের সম্মানের কথাটাই ভাবলে, নিজের কথাটা একবারের জন্যও ভাবলে না। আমি, দোষটা তো আমারই ছিল। রিয়ার আব্বু মাথা ঝাঁকিয়ে না সম্মতি প্রদান করে, না, এখানে তোমার কোনো দোষ নেই, আসলে এই ঘটনাটা আমাদের সবার সাথেই ঘটে। আমরা কখন যে কাকে কিভাবে ভালোবেসে ফেলি সেটা আমরা নিজেও জানি না, কিন্তু সেই ভালোবাসাটা আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন আমাদের সেই ভালোবাসার মানুষটা আমাদের থেকে দূরে চলে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে তাকে ছাড়া আমাদের জীবনটা কতটা মূল্যহীন। দেখো সাদ, আমি জানি তুমি রিয়াকে কতটা ভালোবাসো, আর রিয়াও তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে, সেটা আমার থেকে তুমি বেশ ভালো করে জানো। আমি অঙ্কেল, আপনি। রিয়ার আব্বু আমাকে থামিয়ে দিয়ে, তুমি কি ভাবো? আমরা তোমাদের কোনো খোঁজ খবর রাখি না, তুমি যেদিন ঘুমের ঔষধ খেয়ে ওয়াশরুমে পরেই ঘুমিয়ে গিয়েছিলাম, ওই দিনই আমরা বুঝে গিয়েছিলাম যে তুমি রিয়াকে কতখানি ভালোবাসো। কিন্তু তোমার আব্বু বলছিল যে এটা নাকি শুধুমাত্রই তোমার আবেগ, আসলে তোমার নাকি ফ্যামিলির প্রতি কোনো কেয়ারই নেই। আর সেই জন্যই এসব উল্টো পাল্টা করতেছো। আব্বুকে উদ্দেশ্য করে। এখন বুঝতে পারতেছিস তোর ছেলে তার ফ্যামিলিটাকে কতটা ভালোবাসে। যেই ছেলে তার পরিবারের সম্মানের কথা ভেবে তার ভালোবাসাকে জলাঞ্জলি দিতে পারে, সে আর যাই হোক খারাপ ছেলে হতে পারে না। আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে, আই এম সরি, আমি এতদিন আমার ছেলেটাকে চিনতে পারিনি। আমি, আব্বু এসব কি বলছো? তারপর আব্বুকে ছেড়ে হারামিগুলার কাছে গেলাম, সবগুলা নিচের দিকেই তাকিয়ে আছে। আমি সবগুলোকে একবারে জড়িয়ে ধরে বলতে লাগলাম, তোদের জন্যই মনে হয় আমার জীবনটা ধন্য, আমি সত্যিই খুব ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি। রুবেল, হইছে, আর গলাতে হবে না, আগে বিয়ের আসরে গিয়ে রিয়াকে আমাদের ভাবি বানা। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মাতা তাসলিমা আক্তার কোহিনুর এবং পিতা মোহাম্মদ সারোয়ার জাহান সবুজ মিয়ার সুযোগ্য পুত্র মোহাম্মদ শ্রাবণ আহমেদ সাহেদ ওরফে সাদ সাহেবকে আপনি বিয়ে করিতে রাজি থাকিলে বলুন মা, কবুল। কবুল কবুল। আপু মিয়া আর বইলেন না, আর একবার বললেই কিন্তু। যাক বাবা, ভালোই ভালোই বিয়েটা সেরে ফেললাম। হেলো জনগণ, আমাদের জন্য দোয়া কইরেন। রাত 12টা। ছাদে আমি আর হারামিগুলা। আমি, দেখ ভাই, বিশ্বাস কর আমার কাছে কোনো টাকা পয়সাই নাই। রিমা, এসব ডব্বাজিতে কাজ হবে না, পকেটে যা আছে বের কর।
আমি দেখ তোরা আর একবার আমার কাছে টাকা চাইলে আমি কাইন্দা দিমু। ওয়া ওয়া। রুবেল ওই মামু এসব নেকামিতে আর কাজ হবে না। তারপর অনেক নেকামি কাহিনী কইরাও আমার পকেট খানা বাঁচাইতে পারলাম না। মনে পকেট ফাঁকার কষ্ট আর আর এক বদনা ভয় লইয়া বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। এমন সময় হারামিগুলা আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে দিয়েই বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমিও মনে এক বালতি সাহস জোগাড় কইরা ঠাস ঠুস 2টা কাশি মারলাম। সাথে সাথেই রিয়া বিছানা থেকে নেমে আমার পায়ে ধরে সালাম করতে লাগলো। আমিও ফট কইরা রিয়ার মাথায় হাত রেখে ফেললাম, বেঁচে থাকো বাছা, বেঁচে থাকো। রিয়া, তুই আমারে কি কইলি? আমি সরি সরি ও বলতে গিয়ে বাছা বলে ফেলছি। রিয়া, হিয়ার কি মারছিস? তোরা আজকে বিড়াল মারা বন্ধ। আমি না, ওয়া ওয়া। রিয়া, হে এই একদম নেকামো করবি না। কথাটা বলেই রিয়া বিছানা থেকে একটা বালিশ আর চাদর ফ্লোরে ছুঁড়ে মারল। তারপর অনেক ঠেলাঠেলি কইরাও কোনো লাভ হইল না। শেষে ফ্লোরেই ঘুমাতে হলো। ভোরের আলো ফুটতেই ঘুমটা ভেঙে গেল। উঠতে যাব ঠিক তখনই আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। খেয়াল করে দেখি রিয়া নিষ্পাপ বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আমার বুকে ঘুমিয়ে আছে। আমি আলতো করে ওর কপালে একটা সুখের পরশ এঁকে দিয়ে ওকে কোলে নিয়ে ফ্লোর থেকে তুলে বিছানায় শুইয়ে দিলাম। সমাপ্ত।